নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায়। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। মধ্যাহ্নভোজন সেরে চলে এসেছি হাওড়া স্টেশনে। আসলে আজ বেরোনো তেমন ঠিক ছিল না। সকাল থেকেই মেঘলা আবহাওয়া মনে কেমন বেড়ানোর বাষ্প তৈরি করে দিল, তাই দুপুরবেলা বেরিয়েই পড়লাম। হাওড়া স্টেশনে ঢুকলাম প্রায় 2:30 নাগাদ। এসে দেখি 2:15 খড়গপুর লোকাল তখনও ছাড়েনি। পড়িমড়ি করে দৌড়ে গিয়ে ট্রেনে উঠলাম, কিন্তু সেই ট্রেন ছাড়ল ঠিক 3টের সময়। ভাবুন তাহলে, লোকাল ট্রেন ছাড়ছেই 45 মিনিট দেরিতে। কি অবস্থা! যাই হোক, এবারে বলি আজকের গন্তব্য নিয়ে। এতক্ষণে থাম্বনেল দেখে তো জেনেই গিয়েছেন, আজ আমার গন্তব্য খুব কাছেই, হাওড়ার রামরাজাতলা। রামরাজাতলার নামকরণের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় এক রাম মন্দিরের ইতিহাস। 250 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে পূজিত হন রাজবেশধারী রামচন্দ্র। তার থেকেই এই অঞ্চল এবং রেল স্টেশনের নাম হয়েছে রামরাজাতলা। পরে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা। রামরাজাতলা বা শিবপুর এলাকা হলো হাওড়া শহরের একেবারে লাগোয়া। বলা যেতে পারে এই অঞ্চলগুলি এখন হাওড়া শহরের দক্ষিণ অংশ। দক্ষিণ পূর্ব রেলে যাতায়াতকারীরা রামরাজাতলার ওপর দিয়ে যাতায়াত করলেও এখানে যে একবেলার ছোট্ট সুন্দর ভ্রমণ হতে পারে তা ভাবেননি সিংহভাগ মানুষই। কলকাতার এত কাছে বিকেলের ছোট্ট ভ্রমণে আমি এবং অবশ্যই আপনারা আজ ঘুরে দেখব প্রাচীন এই জনপদের বেশ কিছু দ্রষ্টব্য। একটা সাংঘাতিক ট্রেন সফর সেরে অবশেষে আমি নামলাম রামরাজাতলা স্টেশনে। মিনিট 20 পথ আমায় প্রায় 1 ঘন্টায় নামিয়ে দিয়ে গন্তব্যের দিকে রওনা হলো খড়গপুর লোকাল। ওমা, এই যে আবার থেমে গেল সিগন্যাল না পেয়ে। যাকগে, ওদিকে আর নজর দিয়ে কাজ নেই। এবারে বরং বেরোনো যাক স্টেশন থেকে। আমি যাব রামরাজাতলা স্টেশনের পূর্ব দিকে। সকাল থেকেই একটা মেঘলা আবহাওয়া, সুন্দর, বেড়ানোর জন্য তো দারুণ, আদর্শ। তো আমিও মেঘলা আবহাওয়া দেখে বেরোনোর একটা উদ্যোগ নিলাম। কিন্তু এই দক্ষিণ পূর্ব রেলে চাপার সিদ্ধান্তটা একটা ঐতিহাসিক ভুল ছিল। ট্রেন আমাকে নামিয়ে দিল এখন প্রায় বিকেল 4টে বাজে। ট্রেনটা খড়গপুর লোকাল হাওড়া থেকে ছাড়ার সময় ছিল, আগেই বলেছি 2:15-তে। ট্রেনটা ছাড়লো 3টের সময়, ছেড়ে আবার ট্রেনটা দাঁড়িয়ে থাকলো হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়েই প্রায় মিনিট 20। তারপরে টিকিয়াপাড়ায় গিয়ে আরও 20-25 মিনিট দাঁড়ালো। এইভাবে যে যাত্রাটা 20 মিনিটের হয় সেটা প্রায় ঘণ্টাখানেকের একটা যাত্রা এই পর্যন্ত আসতে গিয়ে। মানে আগেও বলেছি আমরা ভিডিওতে যে এই যে লাইন, অর্থাৎ এই দক্ষিণ পূর্ব রেলের যে সমস্ত যাত্রীরা আছেন, যারা নিত্য যাতায়াত করেন, তাদের কিন্তু অসীম ধৈর্য। না তো এইভাবে রেলের এই অত্যাচার, এই সহ্য করা দিনের পর দিন একটা অসম্ভব ব্যাপার। বেড়ানোর যে একটা সুন্দর সুস্থ মানসিকতা ছিল সেটাই প্রায় শেষ হতে বসেছে। যাই হোক, রামরাজাতলা এসছি, চলুন দেখি। এবারে আর মন খারাপ করে লাভ নেই, ঘুরে বেরিয়ে দেখি কী কী দেখা যায়, কী কী দেখার আছে। ছোট্ট ভ্রমণটা বিকেলবেলা কেমন হয় রামরাজাতলা। স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোড ধরেই চলেছি শঙ্কর মঠের দিকে। স্টেশনের পাশেই এই মঠ, হেঁটে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। ওই তো মোড় ঘুরতেই নজরে আসছে মঠটি। চলে এসেছি শঙ্কর মঠের সামনে। বেশ সুন্দর, কিন্তু প্রথম দেখাতেই একে জমিদার বাড়ির মতো দেখতে লাগে। সামনে উঁচু বড় খিলান, সুন্দর কাজ করা, তাতে ভালোই লাগছে দেখতে। মঠ দেখতে দেখতেই একটু জেনে নেওয়া যাক এর সম্বন্ধে। রামরাজাতলার এই শঙ্কর মঠ ভারতের বড় শঙ্কর মঠগুলির মধ্যে অন্যতম।
এখানে আদি শঙ্করাচার্যের আদর্শ প্রচার করা হয় এবং নিয়মিত পুজো পাঠ এবং ধর্মীয় আলোচনা চলে। গোটা পূর্ব ভারতে উড়িষ্যার পুরী জেলার শঙ্কর মঠ ছাড়াও পশ্চিমবঙ্গের হাওড়ার এই রামরাজাতলার মঠটিরও গুরুত্ব রয়েছে বেশ। এই মঠের ইতিহাস বলছে এখানকার ধনাঢ্য বনেদি পরিবারগুলোর মধ্যে শেঠ পরিবার উল্লেখযোগ্য। এছাড়াও রামরাজাতলার রাম মন্দিরের কুলপুরোহিত এবং স্বনামধন্য ভট্টাচার্য পরিবার, রাম মন্দিরের প্রতিষ্ঠাতা চৌধুরী পরিবার এবং লাহিড়ী পরিবারও রয়েছে এদের সঙ্গে। শেঠ পরিবারের মহাময়ী ভানুমতী শেঠের উদ্যোগে এই মঠটি প্রতিষ্ঠা করবার জন্য নিঃশুল্কে দশনামী পুরী সম্প্রদায়ের হাতে দান করেছিলেন। দশনামী পুরী সম্প্রদায় কর্তৃক রামরাজাতলার সাবিত্রী পীঠস্থ এই শঙ্কর মঠের প্রতিষ্ঠার তারিখ 1326 বঙ্গাব্দের 1 বৈশাখ। প্রতিষ্ঠাতা শ্রীমৎ পরমানন্দ পুরী স্বামী। শঙ্করাচার্যের মূর্তিটি শ্বেতপাথরের দ্বারা নির্মিত। জনশ্রুতি, মঠ প্রতিষ্ঠার আগে এই স্থানে রাম পুজোর প্রবর্তক চৌধুরী বংশীয় জমিদারগণ নাকি চৈত্র মাসের শুক্লাপক্ষের ত্রয়োদশীতে মহাবীর জয়ন্তী উৎসব এবং কার্তিকী কৃষ্ণা চতুর্দশ তিথিতে মহাবীর নির্বাণ উৎসবের অনুষ্ঠান করতেন। এখানে গুরুকুল ধাঁচের আবাসিক বিদ্যালয় ও গরিব ছাত্রদের জন্য আশ্রম রয়েছে। এই মঠের প্রাঙ্গণটি কিন্তু বেশ সুন্দর। পাশে একটা বটগাছ, তার পাশে জলাশয় একটা আশ্রমিক রূপ দিয়েছে যেন। এই চত্বরে প্রায়শই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা হাওড়া উৎসবের মতো বড় আয়োজন হয়ে থাকে। মঠ দেখে এবার আবার শুরু করেছি হাঁটা। স্টেশন রোড ধরে মিনিট 7 যাওয়ার পরেই আসবে রামরাজাতলা সেই বিখ্যাত রাম মন্দির। এই রাস্তায় কিন্তু টোটোও চলে প্রচুর। চলে এসেছি রাম মন্দিরের সামনে। মন্দির এই দোকানপাটের পিছনে। সামনেই মন্দিরের বোর্ড, তার ভেতর দিয়ে ঢুকে গেলাম আমি। সামান্য হেঁটেই বাঁদিকে মন্দির, একেবারে বাজারের মধ্যে। মন্দির চত্বরে ঢুকে দেখলাম এখানেও বসে গিয়েছে বাজার। নাট মন্দিরের ভেতরেই এমন বাজার খুব একটা দেখা যায় না। এবার একটু রাম মন্দিরের ইতিহাসে আলোকপাত করা যাক। ভাগীরথীর পশ্চিমে হাওড়া জেলার এই এলাকা তৎকালীন সাঁতরাগাছি গ্রাম হিসেবেই পরিচিত ছিল। সেই সময় স্থানীয় সান্যাল পরিবার চৌধুরী উপাধি লাভ করে জমিদার বলে খ্যাতি লাভ করে। জনশ্রুতি, জমিদার অযোধ্যারাম চৌধুরী এবং তার পরিবার প্রতিদিন রামের পুজো করতেন বাড়িতে। ধর্মপ্রাণ অযোধ্যারাম চৌধুরী একদিন শ্রী রামচন্দ্রের স্বপ্নাদৃষ্ট হন। স্বপ্নাদেশ পাওয়ার পরই অযোধ্যারাম রামচন্দ্রের পুজো শুরু করবার সংকল্প করেন। কিন্তু কি বেশে তার আরাধনা হবে সেটা নিয়ে তিনি চিন্তিত হলেন। তখন ডাক পড়ল বাংলার ন্যায়শাস্ত্রের পণ্ডিত হলধর ন্যায়রত্নের। তিনি এসে স্বপ্নাদেশের কথা শুনে বিধান দিলেন বনবাসী রামচন্দ্রকে নয়, বরং বন থেকে ফিরে এসে প্রজাপালক রামচন্দ্রের রাজ্যাভিষেকের সপার্ষদ মূর্তি নির্মাণ এবং তার পুজো করাই শ্রেয়। পণ্ডিতের কথা মতো শুরু হলো রামের সপার্ষদ মূর্তিতে আরাধনা। বিশালকা এবং বারোয়ারি পুজোর আদলে রাম সীতার পূজার্চনা শুরু হয়। কিন্তু সেই সময় ওই এলাকায়, অর্থাৎ বর্তমানে যেখানে রাম মন্দির, সেখানে ঘটা করে বারোয়ারি সরস্বতী পুজো হতো এবং আপামর গ্রামবাসী সেই পুজোয় মেতে উঠতেন। ফলে একদল গ্রামবাসী রাম পুজোর বিরোধিতা করলেন। দুদলের ধারাবাহিক আলোচনায় শেষমেশ এই সিদ্ধান্ত হলো যে রাম সীতার পুজোই বড় করে হবে, কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিমা নির্মাণের সূচনা হবে বাঁশ কাটা এবং প্রারম্ভিক পুজোর মধ্যে দিয়ে, আর রাম সীতার মূর্তির ওপরে অবস্থান করবেন বিদ্যার দেবী সরস্বতী। সেই থেকেই এখনও অবধি সরস্বতী পুজোর দিন ষষ্ঠীতলার নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কাটার পরে চৌধুরীপাড়ার শিব মন্দিরে বাঁশটি পুজোর মাধ্যমে রাম সীতার মূর্তি গড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়। ওই পুজো করা হয় বাঁশ রামচন্দ্রের মূর্তি গড়তে ব্যবহার করার জন্য। এর অল্প কিছুদিন পর থেকেই মন্দির সংলগ্ন আটচালায় কুমারটুলির প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণ শুরু করেন। বার্ন কোম্পানির তৈরি করা বিশাল এক লোহার ট্রলির ওপরে মূর্তির কাঠামো তৈরি হয় এবং এই বড় লোহার চাকালানো ট্রলির ওপরেই রামচন্দ্র সপরিবারে অবস্থান করেন।
পুজো শুরুর প্রথম দিকে 3 দিন ধরে পুজো ও মেলা চলত। পরে ধীরে ধীরে ভক্ত সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে বর্তমানে 4 মাস ধরে অনুষ্ঠিত হয় রাম রাজার পুজো। এখানকার রামচন্দ্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বিশাল এক গোপ, যা সত্যি অভিনব। এছাড়াও রামচন্দ্রের সঙ্গে থাকেন মহাদেব ব্রহ্মাসহ মোট 26 জন দেবদেবী। অবশ্যই রাম সীতার মাথার উপরের দিকে অবস্থান করছেন বিদ্যার দেবী সরস্বতী। এছাড়াও আছেন জগতের ধারণকারিণী মা জগদ্ধাত্রীর 2টি মূর্তি। একেবারে ওপরে বসুদেব, রামের 2 পাশে একে একে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান, জাম্বুবান, শিবের অনুচর নন্দী, ভৃঙ্গি প্রভৃতি। পাশে আলাদাভাবে আছে মহাবীর হনুমানের মূর্তি। মূল মন্দিরের ঠিক উল্টো দিকে আছে শিব, বিষ্ণু এবং রাম সীতার পরিচিত মূর্তির আলাদা মন্দির। জনশ্রুতি অনুযায়ী প্রায় 250 বছর আগে থেকে এখনও পর্যন্ত এই পুজো হয়ে আসছে। রাম পুজোর জন্যই এই এলাকা রাম রাজাতলা বলেই পরিচিতি লাভ করে, গড়ে ওঠে জনপদ। দক্ষিণ পূর্ব রেলের শাখায় স্টেশনের নাম হয় রামরাজাতলা। রামনবমীর দিন এখানে 22 ফুট চওড়া এবং 16 ফুট লম্বা কাঠামোয় তৈরি সুবিশাল মাটির রাম, সীতা এবং অন্যান্য বিগ্রহের পুজো শুরু হয়ে যায়। চলে 4 মাস। শ্রাবণ মাসের শেষ রবিবার গঙ্গায় নিরঞ্জন হয়। তবে বছরের প্রতিদিন যাতে রাম সীতা দর্শন করতে পারেন পুণ্যার্থীরা, তার জন্য ঠাকুরের নতুন মন্দির তৈরি করে সেখানে মূর্তি স্থাপন করেছিলেন প্রয়াত প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। পুরনো মন্দির সংলগ্ন জায়গাতেই যা তৈরি হয়। বর্তমানে এই সমস্ত কিছু দেখভাল করে রাম রাজা পরিষদ। রাম মন্দির থেকে মিনিট 5 পায়ে হেঁটে এবারে চলে এসেছি ঘোষ সুইটসের সামনে। স্টেশন রোডের ওপরে এই মিষ্টির দোকান। এই এলাকায় প্রচুর মিষ্টির দোকান আছে বটে, তাদের মধ্যে অনেকেই বেশ ভালো। তবে আমি খোঁজখবর নেওয়াতে স্থানীয় মানুষজন আমায় ঘোষ সুইটস বা সুভাষ সুইটসের কথা বললেন। ঘোষ সুইটসই কাছাকাছি থাকায় আমি সেখানেই চলে এসেছি। ওদের দোকানে অনেক রকম মিষ্টি রয়েছে, তার মধ্যে বিশেষ 2টি মিষ্টি বেছে দিতে বলায় ওরা আমায় দিলেন তালশাঁস এবং ছানার পায়েস। তালশাঁসের দাম 20 টাকা এবং ছানার পায়েসের ছোট বাটি 12 টাকা। এখন নিয়ে নিলাম আমি, পরে কোথাও একটু নিরিবিলি জায়গা দেখে এই মিষ্টি খাওয়া হবে। রওনা দিলাম এখান থেকে। এবারে যাচ্ছি ইছাপুরে সৌম্যচণ্ডী বা সমীচণ্ডী মন্দিরে। এই মন্দিরও এখানে বেশ জনপ্রিয় বা বিখ্যাত। এখান থেকে 800 মিটার পথ। গুগল বলছে হেঁটে মিনিট 10 সময় লাগবে। গলির মধ্যে দিয়ে আমি চলেছি। তবে হ্যাঁ, আপনারা চাইলে টোটোতে যেতেই পারেন। এসে গিয়েছি স্থানীয় ইছাপুরের সমীচণ্ডী মন্দিরের সামনে। বারোয়ারি মন্দির, তার পরিকাঠামো তেমনই। হাওড়ার ইছাপুরের অন্যতম প্রাচীন এই মন্দিরটি তার ঐতিহাসিক গুরুত্ব এবং আধ্যাত্মিক মাহাত্ম্যের জন্য সুপরিচিত। 250 বছরেরও বেশি সময় ধরে এই পুজোর ঐতিহ্য বজায় রয়েছে। 2026 সালে 256তম বছরে পদার্পণ করেছে এই পুজো। মূলত বারুজীবী বা পান ব্যবসায়ীরা এই পুজোর প্রচলন করেন। সমী নামে এক ধরনের পোকার উৎপাত থেকে পান চাষকে বাঁচাতেই চণ্ডী পুজো শুরু হয়। সেই থেকে মায়ের নাম হয় সমীচণ্ডী। মায়ের এই বিশাল এবং অনন্য সাধারণ মূর্তিটি তৈরি করেছেন প্রখ্যাত শিল্পী বিশ্বনাথ পাল। তার নিপুণ হাতের কাজ প্রতিমাটিকে এক অনন্য রূপ দান করেছে। মায়ের চিবুকে একটি ছোট্ট পান পাতা এবং কপালে একটি সমী পোকা আঁকা থাকে, যা এই পুজোর প্রাচীন ইতিহাসের প্রতীক। মূর্তির ওপরের অংশে সিদ্ধিদাতা গণেশ এবং নিচে লক্ষ্মী এবং সরস্বতী বিরাজমান। দেবীর দুপাশে মহাদেব এবং দেবরাজ ইন্দ্র এবং তাদের উপরে মা জগদ্ধাত্রী অধিষ্ঠান করছেন। এছাড়াও মূর্তির কাঠামোতে ব্রহ্মা, বিষ্ণু, রাম এবং লক্ষ্মণের উপস্থিতিও লক্ষ্য করা যায়। মায়ের পায়ের কাছে রয়েছেন তার পিতা মুনিরাজ এবং 2 সখী জয়া ও বিজয়া। বসন্ত পঞ্চমীতে কাঠামো পুজোর মাধ্যমে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। চৈত্র মাসের সপ্তমীতে দেবীর বোধন হয় এবং রামনবমীর আগেই দেবী মন্দিরে অধিষ্ঠাত্রী হন। প্রায় 4 মাস ধরে এখানেও উৎসবের আমেজ থাকে।
সমীচণ্ডী মন্দির দেখে আবার রওনা দিয়েছি আমি, চলেছি নতুন রাস্তার দিকে। হাওড়ার এই অঞ্চলে কিন্তু ছোট ছোট অনেক কারখানা রয়েছে। এই যে গলিপথ ধরে আমি চলেছি, তার আশেপাশে এমনই ছোট ছোট অসংখ্য কারখানা আমার নজরে আসছে। এসে গিয়েছি ইছাপুর ডুমুরজলা আনন্দময়ী আশ্রমের সামনে। ডক্টর ভোলানাথ চক্রবর্তী সরণির উপরেই এই আশ্রমটির অবস্থান। আশ্রম চত্বরে প্রবেশ করতেই মনটা বেশ ভালো হয়ে গেল। বাইরের এত কোলাহল, কিন্তু এখানে অদ্ভুত এক শান্ত পরিবেশ। বেশ কয়েকটি মন্দির রয়েছে এই আশ্রম চত্বরে। খুব বেশি জায়গা নিয়ে এই আশ্রম নয়, তবে স্থানটি ছোট হলেও এখানকার পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন, শান্ত এবং স্নিগ্ধ। এখানে প্রতিদিন গীতা, কথামৃত, উপনিষদ ও ভাগবতের ওপরে আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং বহু ভক্তের সমাগম ঘটে। আজও একদিকে ধর্মীয় আলোচনা চলছে দেখলাম। 1976 সালে জিতেন্দ্রনাথ দাস নামে এক ভক্ত এই আশ্রম প্রতিষ্ঠা করেন। তার একটি আবক্ষ মূর্তিও রয়েছে এখানে। প্রবেশদ্বারের পাশেই আছেন মা আনন্দময়ী। তিনি দেবী কালীরই এক রূপ। মূল মন্দিরটি ছাড়াও এখানে শনি মহারাজ, গণেশ, শিব, রাম, সীতা এবং হনুমানের মন্দির রয়েছে। এখানকার একটি বিশেষ আকর্ষণ হল দোতলায় অবস্থিত পৃথক ধ্যান বা প্রার্থনা কক্ষ। প্রতি বছর এখানে অত্যন্ত আকর্ষণীয়ভাবে রথযাত্রা উৎসব পালিত হয়, তখন মেলাও বসে। আশ্রমের পাশেই আছে একটি ছোট্ট পুকুরও। সব মিলিয়ে এই ছোট্ট আশ্রমটি কিন্তু ভালোই লাগলো আমার। আনন্দময়ী আশ্রম দেখে এগোলাম ভোলানাথ চক্রবর্তী সরণি ধরেই আরও একটু দক্ষিণ দিকে। বেশি নয়, এখান থেকে মিনিট 5 গেলেই আছে ডুমুরদহ ঝিল এবং তার পাশে একটি ইকো পার্ক। সেখানেই যাচ্ছি আমি। রাস্তার ওপাশটায় ডুমুরজলার অন্য অংশ এবং শিবপুর। আমরা শিবপুর ভ্রমণে আসব অন্য আর একদিন। সেদিনই রাস্তার ওপাশে থাকা ডুমুরজলার অন্য অংশ দেখে নেব। আজ আমাদের শেষ গন্তব্য ইকো পার্ক। চলে এসেছি ইকো পার্কের সামনে। চলুন এবারে ঢোকা যাক পার্কে। পার্কে প্রবেশ করতে অবশ্য কোনো মূল্য লাগে না, তবে কিছু নিয়মকানুন আছে, সেগুলি একবার দেখে নেওয়া যাক। কংক্রিটের জঙ্গলে এক টুকরো নির্মল প্রশান্তি ডুমুরজলার এই ইকো পার্ক। আগে এর নাম ছিল হাওড়ার 2 বিখ্যাত মানুষ পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। কিন্তু হাওড়া পুরসভা থেকে কেএমডিএ এর দায়িত্ব নেওয়ার পরই নাম বদলে হয়েছে এইচআইটি ইকো পার্ক। হাওড়ার কোলাহলপূর্ণ জীবন থেকে একটু শান্তিতে কোথাও সময় কাটাতে চাইলে ডুমুরজলার এই ইকো পার্ক হতে পারে একটা চমৎকার গন্তব্য। পার্কে ঢুকলেই সবার আগে চোখে পড়বে এর সতেজ সবুজ পরিবেশ। এখানকার সবুজ লন এবং ঋতুভিত্তিক নানান রকম ফুলের বাহার ছবি তোলার জন্য আদর্শ জায়গা। পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি ভালো বিকল্প। শিশুদের জন্য রয়েছে নিরাপদ এবং আধুনিক খেলার সরঞ্জাম সহ বিশেষ খেলার জায়গা এবং দৌড়দৌড়ি করার মতো পর্যাপ্ত খোলা প্রাঙ্গণ। পার্কের পাশেই থাকা জলাশয়টি পরিবেশের এক স্নিগ্ধতা যোগ করে। এখান থেকে আসা ঠান্ডা বাতাস সান্ধ্যকালীন ভ্রমণকে আরও আরামদায়ক এবং সতেজ করে তোলে।
পার্কের পরিবেশটা কিন্তু নিরাপদ এবং পরিবার বান্ধব। এখানে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা এবং সাহায্যকারী কর্মী রয়েছেন। চলাচলের পথগুলো কিন্তু বেশ আবর্জনামুক্ত এবং বসার জায়গাগুলো গাছের ছায়ায় সুন্দরভাবে সাজানো। সপ্তাহান্তের পিকনিক হোক কিংবা সূর্যাস্তের সময়টুকু শান্তিতে কাটানো, শহরের বুকে এক প্রয়োজনীয় সবুজ ফুসফুস হিসেবে এই পার্কটির জবাব নেই। সন্ধে হয়ে গিয়েছে, পার্কে এদিকে এখন তেমন কেউই নেই। চমৎকার পরিবেশে এবারে বরং মিষ্টিটা একটু খাওয়া যাক। আমি তো দুটো মিষ্টি নিয়েছিলাম, সেই দুটি এবারে খেয়ে দেখার পালা। রামরাজাতলায় আজকে বেড়ানোটা কিন্তু মন্দ হলো না। বিকেলবেলা বেশ মেঘলা মেঘলা ছিল, সুন্দর একটা আবহাওয়া, তার মধ্যেই বেড়ানো। শহর, একেবারেই শহরাঞ্চল, আমি জেনেই এসেছিলাম যে শহরে বেড়ানো। তো যাই হোক, তবে আমার তো একটু গ্রাম পছন্দ, আপনারা জানেন। তো শহরে বেরিয়ে মানে ওই লোকালয়ের মধ্যে বেরিয়ে চলে এসেছি এই পার্কে। এখন এটার নাম হচ্ছে হিট ইকো পার্ক। আমি জানতাম এটার নাম হচ্ছে ষষ্ঠীনারায়ণ ক্রীড়াঙ্গন, তো সেটা আবার নয় দেখছি এখন। যাই হোক, এই পার্কটা কিন্তু বেশ সুন্দর। এই ডুমুরজলা ঝিলের ধারে এই যে পার্কটা, জলাশয়ের ধারে, সুন্দর সবুজ, এখানটা নিরিবিলি নির্জন। তো এইটাই একটু অক্সিজেন পেলাম এখানে এসে। আর একটু মিষ্টি, সব জায়গায় গিয়ে মিষ্টি খাই, রামরাজাতলাতে এসে একটু ওখানকার মিষ্টি খাবো না তো হয় না, সেই মিষ্টি একটু নিয়েছি। এখানে কিন্তু অনেক মিষ্টির দোকান, হ্যাঁ, বিভিন্ন মিষ্টির দোকান, এবং সেগুলো বেশ কটাই দেখলাম বেশ ভালো ভালো। তাতে অনেক মিষ্টিও আছে, অনেক ভ্যারাইটি আছে। তার মধ্যে আমি একটু খোঁজখবর করে জেনেছিলাম এই ঘোষ সুইট, সুভাষ সুইটসের কথা। ঘোষের থেকে মিষ্টি নেওয়া হয়েছে, একটু খেয়ে দেখা যাক রামরাজাতলার মিষ্টি কেমন। ওরা দিয়েছিল তাল শেষ, আর দিয়েছিল এটা যদিও মাখা সন্দেশ টাইপের, ওরা আমাকে বললো ছানার পায়েস। যাই হোক, দেখি এই তাল শাঁসটাকে খাওয়া যাক। হ্যাঁ, তাল শাঁসটা ভালো, বেশ ভালো, একেবারে মিহি, সন্দেশটাকে একদম বেটে সুন্দর করে দেওয়া হয়েছে। দারুণ খেলাম তাল শাঁসটা। এবার দেখি ছানার পায়েসটা। ছানার পায়েস ছানার পায়েসটিও কিন্তু দারুণ, এ কথা স্বীকার করতেই হবে। দুটি মিষ্টি খেলাম, দুটি সুন্দর, দামও খুব বেশি নয়। যাই হোক, মিষ্টি খাওয়া হয়েছে, একটু অন্ধকার হয়ে গিয়েছে, এবারে ফেরার পালা। বেড়ানোটা কিন্তু দারুণ হলো আজকে, ছোট্ট বেড়ানো, ভালো সুন্দর হয়েছে, একদম ঘরের কাছাকাছি। আপনারা যদি রামরাজাতলা আসেন, আমি কিন্তু হেঁটে ঘুরেছি পুরোটাই। আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন, স্টেশনে নামলেই প্রচুর টোটো, ফলে বেড়াতে কোনো অসুবিধা হবে না, ঘুরতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি একটু মিষ্টি খেয়ে ঘরের দিকে রওনা দিই। বাহ, দারুণ। সাতটা বেজে গিয়েছে, পার্কে থাকার সময় শেষ। এবারে আমাকেও বেরোতে হবে। আলো আধারি পথে চলেছি পার্কের প্রবেশদ্বারের দিকে। ভালোই লাগছিল, কিন্তু শেষ বেলায় এই সবুজের মাঝে এসে ভ্রমণটা যেন সম্পূর্ণ হয়ে গেল। এখান থেকে স্টেশন বেশ দূরে। পার্কের সামনে থেকেই ধরে নিয়েছি বাস, যা আমায় মিনিট 15-এর মধ্যে নামিয়ে দেবে সোজা হাওড়া ময়দান মেট্রোর সামনে। দুপুরের অভিজ্ঞতা থেকে আমি আর ট্রেনে ফেরার ঝুঁকি নিতেই চাইনি। যেতে যেতে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে। এমনিতে হাওড়া থেকে ট্রেনে আসা সুবিধে। রামরাজাতলা রেলওয়ে স্টেশনটি ছোট, তবে খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। হাতে সময় থাকলে ট্রেনে আসতেই পারেন, কিন্তু তা না হলে বাসেও আসা যায়। 52 নম্বর রুটের বাস চলাচল করে রামরাজাতলা অবধি। এই বাস রামরাজাতলা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যায় হাওড়া স্টেশন হয়ে। গাড়ি বা বাইকে এলে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে সামান্য গিয়েই ডান দিকে ঢুকে রামরাজাতলা আসা যায় হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়া হয়েও। তবে আমি এখানে গাড়ি নিয়ে না আসার পরামর্শই দেব। খুব ছোট ছোট গলিখুঁজি আছে, খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু ছোট বড় প্রচুর রেস্তোরাঁ, হোটেল বা কাফে আছে ছোটোখাটো রোল চাউমিনের দোকানও। তবে হ্যাঁ, এখানে থাকার প্রয়োজন পড়বে না, কলকাতার কোলেই, তাই তো দিনের দিন এসেই ঘুরে যাওয়া যায়। আমিও তাই করেছি। আজ তাহলে আসি। ঘরের কাছেই
ছোট্ট একবেলার ভ্রমণটা কিন্তু আজ ভালোই হয়েছে। আবার ফিরে আসব সামনের বুধবারে এমনই কোথাও যাওয়া এবং খাওয়ার সন্ধান নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।